2021 সালের 26শে মার্চ অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের একটা টিম তাদের একটা রিসার্চ পাবলিশ করেন, যেখানে তারা বলেন যে প্রশান্ত মহাসাগর এবং আফ্রিকা মহাদেশের নিচে দুটো বিশাল আকৃতির ব্লবস আছে, যার নাম LLSVP মানে লার্জ লো শেয়ার ভেলোসিটি প্রভিন্স। এটা আসলে পৃথিবীর গুরুমণ্ডলে উপস্থিত আছে এবং বিজ্ঞানীদের মতে এটা হলো থিয়া নামের এমন একটা গ্রহ যেটা আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার ফলে আজ আমাদের রাতের আকাশে আমরা চাঁদকে দেখতে পাই। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে না গিয়ে আমরা কিভাবে এই বিশালাকার ব্লবসগুলো খুঁজে বার করলাম। সত্যি কি এই টুকরো দুটো থিয়া গ্রহের অংশ? 1980 সালে পৃথিবীর গুরুমণ্ডলে এই দুটো ব্লবসের উপস্থিতি সম্পর্কে অনুমান করা হয়েছিল, তবে সেই সময় এর অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো উপায় আমাদের কাছে ছিল না। কিন্তু গত এক দশকে বিভিন্ন স্টাডিতে এর উপস্থিতির প্রমাণ করা হয়েছে এবং এর ফরমেশনের পিছনে থাকা সম্ভাব্য কারণও খুঁজে বার করা হয়েছে। এবার এই 3D মডেলের সাহায্যে আপনারা LLSVP বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, এই ব্লবের মতো স্ট্রাকচারটা পৃথিবীর কেন্দ্রের একদম কাছে গুরুমণ্ডলের একদম নিচের এলাকায় ভাসতে থাকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্লবস কিন্তু সম্পূর্ণ গুরুমণ্ডলে ছড়িয়ে নেই। এর মূলত দুটো প্রভিন্স আছে, প্যাসিফিক LLSVP এবং আফ্রিকান LLSVP। এই দুটো প্রভিন্স 1000 কিলোমিটারের অধিক এলাকা জুড়ে ছড়িয়ে আছে। শুধু তাই নয়, এই ব্লবসের উচ্চতা 1000 কিলোমিটারের থেকেও বেশি। পৃথিবী পৃষ্ঠে উপস্থিত মাউন্ট এভারেস্টের থেকেও এই প্রভিন্স 100 গুণ বেশি উঁচু। অবিশ্বাস্যভাবে এই ব্লবসের লোকেশন পৃথিবীর সবথেকে প্রমিনেন্ট ভলকানিক হটস্পটের সঙ্গে ম্যাচ করে। ভলকানিক হটস্পট হলো পৃথিবীর সেই সমস্ত এলাকা যেখানে ভলকানিক অ্যাক্টিভিটির রেট সবথেকে বেশি থাকে। অনেক সময় তো এই সমস্ত এলাকায় আগে থেকে কোনো ইঙ্গিত ছাড়াই হঠাৎ করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে যায়। হাওয়াই দ্বীপপুঞ্জ এবং ইয়েলোস্টোন হটস্পট এর গুরুত্বপূর্ণ উদাহরণ। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে পৃথিবীর ভেতরে গিয়ে কে এই সমস্ত তথ্যগুলো খুঁজে বার করছে। পৃথিবীর সবথেকে গভীর খাতখোলা সুপারডিপ বোরহোল তো মাত্র 12 কিলোমিটার গভীর। তাহলে পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলের সবথেকে নিচের অংশে এর উপস্থিতির কথা আমরা কিভাবে জানলাম? বন্ধুরা, এর পেছনে সিসমিক টোপোগ্রাফি টেকনিকের অবদান আছে। এই প্রসেসটা আমরা সোনারের উদাহরণ দিয়ে বুঝে নেব। যখন আমরা সমুদ্রের নিচে উপস্থিত স্ট্রাকচারকে স্টাডি করি, তখন আমরা সোনার ডিভাইসের সাহায্যে জলের নিচে আল্ট্রাসনিক ওয়েভ পাঠাতে থাকি। আর যখনই সেই ওয়েভ ওয়াটার সারফেসের নিচে রিফ্লেক্ট হয়ে পুনরায় ফিরে আসে, তখন তার আসা যাওয়ার মাঝখানে যে সময়টুকু লাগে সেটাকে পরিমাপ করে আমরা সমুদ্রের গভীরতা এবং সেখানে উপস্থিত স্ট্রাকচারের শেপটা অনুমান করে থাকি। সিসমিক টোপোগ্রাফির ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকমই। পৃথিবীতে যখন ভূমিকম্প হয় বা কোনো বিস্ফোরণ হয়, তখন পৃথিবী পৃষ্ঠ থেকে সিসমিক ওয়েভ প্রডিউস হয়। এই সিসমিক ওয়েভের সাহায্যে বিজ্ঞানীরা পৃথিবীর ভিতরে উপস্থিত ভিন্ন ভিন্ন স্তর স্টাডি করতে পারেন এবং পৃথিবীর অভ্যন্তরে 3D ইমেজিং তৈরি করতে পারে। 2021 সালে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের একটা টিম জানায় যে পৃথিবীর গুরুমণ্ডলে উপস্থিত এই বড় বড় ব্লবসের ফরমেশনের সম্ভাব্য কারণ হলো থিয়া। দেখুন বন্ধুরা, জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস অনুসারে আজ থেকে 450 কোটি বছর আগে হেডেন ইয়নের সময় যখন সৌরজগতের বয়স মাত্র 2 থেকে 3 কোটি বছর ছিল, তখন থিয়া নামের একটা প্রোটো প্ল্যানেট পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল। এই সংঘর্ষের কারণে পৃথিবী এবং থিয়া থেকে নির্গত ডাস্ট পার্টিকেল এবং গলিত পাথর পরবর্তী সময়ে চাঁদের সৃষ্টি করেছিল। 2016 সালে প্রকাশিত লুনার রকের একটা অ্যানালিসিস অনুযায়ী পৃথিবী এবং থিয়ার মধ্যে সরাসরি সংঘাত হয়েছিল। 2021 সালে প্রকাশিত আর একটা রিসার্চ পেপার অনুযায়ী পৃথিবীর গুরুমণ্ডলে উপস্থিত এই ব্লবস থিয়া নামে সেই প্রোটো প্ল্যানেটের ধ্বংসাবশেষ। 2023 সালের 1 নভেম্বর নেচার জার্নালে প্রকাশিত নতুন স্টাডি এই দাবিটাকে আরও জোরালো করে তুলেছে। এই রিসার্চ পেপারের হেডিংটা দেখুন, যেখানে লেখা আছে মুন ফর্মিং ইম্প্যাক্টর অ্যাজ এ সোর্স অফ আর্থ বেসাল ম্যান্টেল অ্যানোম্যালিজ। এখানে থিয়াকে মুন ফর্মিং ইম্প্যাক্টর বলা হয়েছে, আর আর্থ বেসাল ম্যান্টেল অ্যানোম্যালিজ হলো আমাদের LLSVP। এই নতুন স্টাডিটা চীন, USA এবং ইউকের বিজ্ঞানীদের একটা টিম পরিণতি দিয়েছে এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির 2 জন প্রফেসর এই টিমটাকে লিড করেছে। পৃথিবীর অনেক বিজ্ঞানী থিয়ার অস্তিত্বকে অস্বীকার করেন, তবে হাইপোথেটিক্যাল প্রোটো প্ল্যানেট আমাদের ইতিহাসের একাধিক প্রশ্নের উত্তর দেয়। এই বিষয়ে নতুন যে সমস্ত স্টাডি হয়েছে সেই সমস্ত স্টাডি অনুযায়ী আজ আমরা পৃথিবীর গুরুমণ্ডলে যে বিশালাকার ব্লবসগুলো দেখতে পাচ্ছি সেগুলো আসলে থিয়ারই অবশিষ্টাংশ। এই ব্লবস আশেপাশের মাটির তুলনায় 2 থেকে 3.5% বেশি ঘন, যেটা এর ভিন্ন অরিজিনের দিকটাকে তুলে ধরছে। বেশ কিছু স্টাডিতে চাঁদে অতিরিক্ত আয়রন অক্সাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে এবং এই ব্লবসে আয়রনের পরিমাণ পৃথিবীর কম্পোজিশনের তুলনায় অনেকটাই বেশি আছে।
যদিও এই বিশালাকৃতির ব্লাবস বিশেষ করে দুটো স্পটেই কেন ফর্ম হয়েছে সেই উত্তর কারোর কাছেই নেই। পৃথিবীর গুরুমণ্ডলে উপস্থিত এই রহস্যজনক স্ট্রাকচারের ফরমেশন সম্পর্কে বোঝার জন্য বিজ্ঞানীরা কমপ্লেক্স কম্পিউটার সিমুলেশনের সাহায্য নেন, যার রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই কম্পিউটার সিমুলেশনে তারা মঙ্গল গ্রহের সাইজের একটা অবজেক্টের সঙ্গে পৃথিবী সংঘর্ষ করায় এবং লক্ষ্য করেন যে রেজাল্টও জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিসের সঙ্গে মিলে যাচ্ছে। এই দুটো গ্রহের সংঘর্ষের পর ডাস্ট এবং রক পার্টিকেলের টুকরো মহাকাশের চারিদিকে ছড়িয়ে পড়ে, যা পরবর্তী সময়ে গ্র্যাভিটির কারণে চাঁদের আকার ধারণ করে। অন্যদিকে থিয়ার প্রভাবে পৃথিবীর নিজের কেন্দ্র পর্যন্ত নড়ে যায় এবং ভলকানিক অ্যাক্টিভিটি তার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। যদিও থিয়া সরাসরি আমাদের পৃথিবীর করে যায়নি, এবারে ইম্প্যাক্টের ফলে পৃথিবীর গুরুমণ্ডলের উপরের অংশে থিয়ার উপাদান থেকে কিছু আনইউজুয়াল স্ট্রাকচার তৈরি হয়, যার ঘনত্ব পৃথিবীর গুরুমণ্ডলের থেকে একটু বেশি ছিল। ঘনত্বের পার্থক্য হয় সময়ের সঙ্গে সঙ্গে থিয়ারের অবশিষ্টাংশ নিচে যেতে থাকে এবং আজ এটা গুরুমণ্ডলের একদম নিচের অংশে পৌঁছে গেছে। থিয়ার সঙ্গে পৃথিবীর সংঘাত এবং এই আনইউজুয়াল লার্জ ব্লাবের ফরমেশন পৃথিবীর ইউনিক ক্যারেক্টারকে ব্যাখ্যা করে। ইউএসের ওয়েবসাইটে উপস্থিত এই আর্টিকেল অনুযায়ী পৃথিবীতে এখনও পর্যন্ত প্রায় 6000 মিনারেল খুঁজে পাওয়া গেছে। অন্যদিকে মঙ্গল গ্রহে হওয়া এক্সপ্লোরেশনে আমরা মাত্র 161খানা মিনারেল খুঁজে পেয়েছি। এখানে আপনারা অনেক হয়তো বলবেন যে মঙ্গল গ্রহকে আমরা কতটুকুই বা এক্সপ্লোর করেছি। এর কারণ কিন্তু ল্যাক অফ এক্সপ্লোরেশন নয়, বরং ল্যাক অফ জিওলজিক্যাল অ্যাক্টিভিটি। পৃথিবীতে টেকটনিক প্লেটের ডেভেলপমেন্ট এবং প্রাণের উপস্থিতি এখানে উপস্থিত বেশিরভাগ মিনারেলের বিবর্তনের কারণ, তবে মঙ্গল গ্রহে এমন কিছু দেখা যায়নি, যার ফলে সেখানে মিনারেলের বৈচিত্র্য অত্যন্ত সীমাবদ্ধ। 2006 সালে ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউট ফর সায়েন্সের একজন মিনারোলজিস্ট রবার্ট হ্যাজেন জানান যে পৃথিবীতে মিনারেল ডাইভার্সিটির জন্য হ্যাডেন ইয়ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল, যেটা আজ থেকে প্রায় 400 কোটি বছর পর্যন্ত চলেছিল। এই সময় পর্বটা থিয়া এবং পৃথিবীর সংঘাতের সময়ের সঙ্গে মিলে যায়। তাই আমরা এটা ধরতে পারি যে থিয়া এবং পৃথিবীর মিনারেল ও মাটির মিশ্রণের জন্যই পৃথিবী মিনারেলে ভরপুর হতে পেরেছিল। খনিজ উপাদানের এই বৈচিত্র্য কোথাও না কোথাও প্রাণের সূচনা এবং বিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সম্পূর্ণ স্টাডি থেকে আমরা পৃথিবীর গুরুমণ্ডলে উপস্থিত এই রহস্যময় স্ট্রাকচারের সম্পর্কে জানার পাশাপাশি এখানে জীবনের সম্ভাবনা সংক্রান্ত একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কেও জানতে পারি। খনিজের বৈচিত্র্য প্রাণের বিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত আমরা ব্রহ্মাণ্ডে অনেক এক্সো প্ল্যানেট খুঁজে পেয়েছি, যেখানে জল এবং অক্সিজেনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। তাহলে সেখানে কি প্রাণের অস্তিত্বও থাকতে পারে? দেখুন বন্ধুরা, এই জীবন শুধুমাত্র যে বুদ্ধিমান এলিয়েনদের রূপেই থাকবে সেটা কিন্তু নাও হতে পারে, বরং এটা মাইক্রো অর্গানিজম রূপেও থাকতে পারে। জল এবং অক্সিজেন ছাড়া যদি সেই গ্রহে খনিজের বৈচিত্র্য পৃথিবীর মতো না হয়, তাহলে সেখানে হয়তো প্রাণের বিবর্তন কখনোই শুরু হবে না। পৃথিবীতে উপস্থিত খনিজের বৈচিত্র্য সেই সব প্রাণীদের সৃষ্টি করেছে যাদের আজ আমরা পৃথিবীতে ঘুরতে দেখছি। যদিও স্টাডি এবং এর রেজাল্ট অনেক স্পষ্ট বলে মনে হলেও সেটা এখনও পর্যন্ত এতটা শক্তিশালী প্রমাণিত হয়ে উঠতে পারেনি যে এই জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিসকে একটা থিওরিতে বদলে ফেলব। পাশাপাশি গুরুমণ্ডলে উপস্থিত এই রহস্যময় স্ট্রাকচারকে আমরা সরাসরি থিয়ার সঙ্গে যুক্ত করতে পারি না। কিছু কিছু বিজ্ঞানীরা এই বিশালাকার ব্লাবসের উৎপত্তির কারণ হিসেবে সিঙ্কিং কন্টিনেন্টের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে যে কয়েক কোটি বছর আগে পৃথিবীর মহাদেশের একটা বড় অংশ অতিরিক্ত ভলকানিক অ্যাক্টিভিটির কারণে গলে গিয়েছিল, যার ফলে সেই এলাকার কোর থেকে নির্গত আয়রন কন্টেন্ট প্রচুর পরিমাণে জমা হয়ে যায় এবং তার ঘনত্ব বেড়ে যায়। ফলস্বরূপ এই সিঙ্কিং কন্টিনেন্ট পৃথিবীর গুরুমণ্ডলের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায়। আর সেটাই হলো আমাদের আজকের রহস্যময় স্ট্রাকচার LLSVP। যদিও এটা একটা অনুমান, তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের যতটা সম্ভব বেশি লুনার রক্সের স্টাডি করে পৃথিবী এবং চাঁদের রকের কম্পোজিশনের প্যাটার্নকে পরীক্ষা করতে হবে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকের এই ভিডিওতে আলোচিত এই দুটো হাইপোথিসিসের মধ্যে কোন হাইপোথিসিসটা সঠিক বলে মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।